হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আজকের এই ভিডিওতে মূলত গবেষণা সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে যান তাহলে সেক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে, নেট সেট থাকলে কি সুবিধা, নেট সেট না থাকলে আপনি কিভাবে গবেষণা করবেন, রিসার্চ প্রপোজাল কি, কিভাবে আপনি রিসার্চ প্রপোজাল লিখবেন, বিষয় কিভাবে নির্বাচন করবেন, এবং আর দুটো বিষয় যে আপনার যদি রিসার্চ পাবলিকেশন থাকে তাহলে আপনার গবেষণা করার ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে এবং এই এমফিল বা পিএইচডি করার ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়, এই সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আর আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ আপনাদের মনের মধ্যে এমফিল বা পিএইচডি নিয়ে বা রিসার্চ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আজকের এই ভিডিওতে তার উত্তর পেয়ে যেতে পারেন। ফলত কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন। চলুন তাহলে আজকে এই আলোচনা শুরু করা যাক। অনেক বিশ্ববিদ্যালয়ে এমফিল বা পিএইচডির অ্যাডমিশনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। হলো আপনাদের কাছে এটা একটা বড় সুযোগ যে যে কোনো ইউনিভার্সিটিতে পিএইচডি বা এমফিল করার। তো এই গবেষণা করার জন্য আপনাদের কি কি যোগ্যতা লাগবে, বা গবেষণা করার আগে আপনারা যে রিসার্চ প্রপোজাল তৈরি করবে তার জন্য একটু সময় নিয়ে সেটা তৈরি করতে হবে। তো এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলি যে গবেষণা করার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে, বা এমফিল পিএইচডি করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন আছে। বেসিক্যালি এমএতে 55% নম্বর পেলে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে এমফিল বা পিএইচডি করার জন্য আবেদন করতে পারবেন। এর সাথে যদি আপনার নেট বা সেট থাকে তাহলে আপনারা ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারবেন। অর্থাৎ কোনো ইউনিভার্সিটিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, তো বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর সেখানে কিন্তু মেনশন করাই থাকে যে যারা নেট সেট কোয়ালিফাই করেছে তারা ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারবে, মাঝে কোনো পরীক্ষা দিতে হবে না। এবার যাদের ক্ষেত্রে নেট সেট নেই বা যারা এখনো পর্যন্ত নেট সেট পাস করতে পারেননি তারা তাহলে কি করবে, তাদের জন্য ইউনিভার্সিটি কিন্তু একটা ব্যবস্থা করে রেখে দিয়েছে। যাদের নেট সেট নেই তারা ইউনিভার্সিটি একটা পরীক্ষা আয়োজন করে যেটাকে রেট বা কিউরেট বলা হয়। প্রত্যেক ইউনিভার্সিটি কিন্তু এই পরীক্ষাটা আয়োজন করে। যাদের নেট সেট নেই তারা এই রেট পরীক্ষা পাশ করে বা ইউনিভার্সিটি এমফিল পিএইচডির জন্য যে এন্ট্রান্স টেস্ট নেয় সেই টেস্টটা পাশ করে তারা ভাইভাতে যেতে পারে। ফলত এই একটা সুযোগ রয়েছে নন নেট বা সেটদের ক্ষেত্রে যারা এখনো নেট সেট কোয়ালিফাই করতে পারেননি। আপনারা যারা রেট পরীক্ষা দেবেন বা ইউনিভার্সিটি এমফিল পিএইচডির জন্য যে একটা পরীক্ষা নেয় সেই পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন থাকে সেটা একটু আপনাদেরকে বলে দিই। বেসিক্যালি অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা এই এই রেট পরীক্ষার জন্য এমসিকিউ টেস্ট নেয় এবং সেটা মূলত ইন্ডিয়ান হিস্ট্রির ওপরই প্রশ্ন থাকে। আরও বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু এমসিকিউ টেস্ট নেয় না, তারা অনেকটা বড় ধরনের কোয়েশ্চেনের উত্তর করতে হয়। যেমন যাদবপুর ইউনিভার্সিটির কথা বলা যেতে পারে, সেখানে কিন্তু এই এমফিল বা পিএইচডির জন্য যে রেট পরীক্ষা হয় সেখানে বড় ধরনের প্রশ্নের উত্তর করতে হয়, বিশেষ করে 10 বা 15 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। তো এইরকম কিছু কিছু ক্ষেত্রে আছে, সেটা কিন্তু অবশ্যই নোটিশে দেখে নিতে হবে, সেখানে সবটাই মেনশন করা থাকবে। আপনাদের জানার জন্য বিষয়টা আমি বলে দিচ্ছি। এবং কোনো কোনো ক্ষেত্রে এমসিকিউ যে কোয়েশ্চেনগুলো হয় সেটা মূলত ইংলিশেই থাকে, আর বড় ধরনের যে প্রশ্নের উত্তরগুলো করতে হবে তার প্রশ্ন ইংরেজিতে থাকে কিন্তু বাংলাতেও তার উত্তর করা যায়। তাই এই বিষয়গুলো নির্ভর করছে সেই ইউনিভার্সিটির ওপর, ইউনিভার্সিটি কি ধরনের বিজ্ঞপ্তি দিচ্ছে এবং তাতে কি কি লেখা থাকছে সেই বিষয়টা একটু আপনারা দেখে রাখবেন। বড় ধরনের যে প্রশ্নগুলো থাকে সেখানে মূলত গবেষণা কি, গবেষণা কয় প্রকার, উপাদান কি, এই সকল বিষয়গুলোর উপর প্রশ্ন থাকে এবং আপনি কোন বিষয় নিয়ে রিসার্চ করবেন, কেন সেই বিষয়কে বেছেছেন, এরকমও হয়তো প্রশ্ন থাকতে পারে, সেটা হয়তো আপনাকে একটু লিখতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু দেয়, তো আপনারা সেইভাবে একটু প্রিপারেশনটা নিয়ে যাবেন। আচ্ছা, এবার আসি রিসার্চ প্রপোজালটা কি। রিসার্চ প্রপোজালটা কি?
রিসার্চ প্রপোজালটা হচ্ছে আপনি যে গবেষণাটা করবেন সেই গবেষণার এক ধরনের আউটলেট, অর্থাৎ আপনি কোন বিষয়ে গবেষণা করবেন, কেন করবেন, হ্যাঁ সেই বিষয়ে একটা ওভারভিউ বা একটা ধারণা, যাতে আপনার ওই গবেষণার মানে আপনার ওই রিসার্চ প্রপোজালটা পড়ে একটা ধারণা তৈরি হয় যে আপনি এই বিষয়ের উপর গবেষণা করছেন, এই বিষয়গুলো দেখাতে চাইছেন বা এই প্রশ্নের উত্তর আপনি খোঁজার চেষ্টা করছেন। তো এই বিষয়টা হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল। তো আপনি যে বিষয়ের উপর গবেষণা করবেন বা রিসার্চ করবেন সেই বিষয়ে আপনাকে একটা রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে। তো সেই রিসার্চ প্রপোজাল আপনি কোন ভাষাতে তৈরি করবেন, বাংলা না ইংরেজিতে, সেটা কিন্তু সেই ইউনিভার্সিটির উপর নির্ভর করছে যে ইউনিভার্সিটিতে আপনি গবেষণা করতে ইচ্ছুক। অনেক ইউনিভার্সিটিতে আপনি রিসার্চ প্রপোজাল বাংলাতে লিখতে পারেন। এক্ষেত্রে এমফিল পিএইচডি দুটোতে আছে। তো এমফিল এর ক্ষেত্রে বাংলাতে লিখলেই হয় এবং পিএইচডি এর ক্ষেত্রে কিন্তু মূলত ইংরেজিতেই করতে হয়। বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্নভাবে হয়, কোনটা ইংলিশ বাংলা দুটোই থাকে, কোনটাতে থাকে শুধুমাত্র ইংলিশ। তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখতে হবে। রিসার্চ প্রপোজালটা চেষ্টা করবেন সবসময় যে 1500 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করার, তার বেশি যেন না হয়। অনেক সময় ইউনিভার্সিটি মেনশন করে দেয় যে 1000 ওয়ার্ডের মধ্যে রিসার্চ প্রপোজালটা হতে হবে, তার যাতে বেশি না হয়। তো সেই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন যে 1000 ওয়ার্ডের বেশিও না হয়। আর যদি কোনো ওয়ার্ড মেনশন না করা থাকে তাহলে চেষ্টা করবেন 1500 ওয়ার্ডের মধ্যে আপনার রিসার্চ প্রপোজালটা টোটালটা কমপ্লিট করার। সবসময় চেষ্টা করবেন রিসার্চ প্রপোজালটা টাইপ করে নিয়ে যাওয়ার, হাতে লিখে কখনো রিসার্চ প্রপোজালটা নিয়ে যাবেন না। এবার আসবে সব থেকে বড় প্রশ্ন, যে সবই তো বুঝতে পারলাম, এবার টপিক সিলেকশন করব কিভাবে, অর্থাৎ কোন বিষয়ের উপর গবেষণা করলে ভালো হবে বা আমি কোন বিষয় নিয়ে গবেষণা করব। সচরাচর এই সমস্যাটাই কিন্তু প্রত্যেক গবেষককে প্রথমে ভাবায়। দেখুন, আপনি কোন বিষয় নিয়ে গবেষণা করবেন সেটা তো আমার পক্ষে এখান থেকে বলা সম্ভব নয়। তো ওটা আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন বিষয়ের উপর রিসার্চ করতে চান। কারণ আপনাকে একটা রিসার্চ প্রপোজাল লিখতে হবে এবং আপনাকে 1 থেকে 2 মাস আগে সব ঠিক করতে হবে যে আপনি কোন বিষয়ের উপর রিসার্চ করবেন। কারণ সেই রিলেটেড বই পাওয়া, কোথায় কোথায় বই পাওয়া যাবে, ইন্টারনেট থেকে পড়া, এই বিষয়গুলো এই সময়ের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। টপিক সিলেকশন করবেন কিভাবে সেই বিষয়টা আপনাদেরকে একটু বলে দিই। আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের আগ্রহের যে বিষয়, অর্থাৎ ইতিহাস তো আপনারা দীর্ঘদিন ধরে পড়েছেন, তো ইতিহাস পড়তে পড়তে আপনাদের যদি কোনো বিষয় একটা ভালো লেগে থাকে তো সেই বিষয়টাকে বেছে নিয়ে আপনারা এগোবেন। বলতে আপনি আধুনিক ভারতের ইতিহাসের উপর কোনো বিষয় নিয়ে করতে পারেন, বিজ্ঞানের ইতিহাস নিয়ে কোনো বিষয়ের উপর করতে পারেন, পরিবেশের ইতিহাসের উপর গবেষণা করতে পারেন, শ্রমিকদের ইতিহাসের উপর গবেষণা করতে পারেন, কৃষকদের ইতিহাসের উপর গবেষণা করতে পারেন। সেটা বাংলা কেন্দ্রিক হতে পারে বা কোনো ডিস্ট্রিক্ট হতে পারে বা কোনো অঞ্চল ভিত্তিক হতে পারে। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন যে কোন কোন বিষয়গুলোতে গবেষণা হয়নি বা এখনো পর্যন্ত কাজ হয়নি, বা কাজ হয়ে থাকলেও তার মধ্যে কোন কোন বিষয়গুলোতে ফাঁক রয়েছে, যেগুলোতে আপনি সেই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে আপনার গবেষণাটা বা এমফিল পিএইচডিটা করতে পারবেন। এটা কিন্তু আপনাকে খুঁজতে হবে, কেউ বলে দেবে না। এবং এইটা করার জন্য আপনাকে অনেক বই পড়তে হবে, সেই রিলেটেড বই পড়তে হবে। ধরুন আপনি রিফিউজি নিয়ে করবেন বা উদ্বাস্তু সমস্যা নিয়ে গবেষণা করবেন, তো সেই নিয়ে ইতিপূর্বে কি কি কাজ হয়েছে বা কি কি বই লেখা হয়েছে সেগুলো আপনাকে পড়তে হবে। পড়ে পড়ে খুঁজতে হবে যে কোন বিষয়গুলো এখনো পর্যন্ত আলোকপাত করা হয়নি। তো রিফিউজি বা উদ্বাস্তুদের লেখা হয়েছে, কিন্তু ওদের ইকোনমিক কন্ডিশন কেমন ছিল, হ্যাঁ, বা 1947 থেকে 2011 পর্যন্ত তাদের ইকোনমিক কন্ডিশন কি কি পরিবর্তন হয়েছে, তাদের হেলথের বিষয়টা কি ছিল, ইত্যাদি বিষয়ে দেখা গেল এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। তো সেই বিষয়ের উপর আপনি গবেষণা করতে পারেন। তো এইভাবে একটু ভাবনা চিন্তা করে আপনাকে সেই গবেষণার বিষয়টা ঠিক করতে হবে। এক্ষেত্রে আপনারা কোনো এক্সপার্ট বা আপনাদের যে স্যার ম্যামরা রয়েছেন বা যারা ইতিমধ্যে গবেষণা করছেন বা কোনো ডিস্ট্রিক্ট সম্পর্কে অনেক কিছু জানেন বা অনেক ইতিহাস জানেন, তাদের সাথে একটু কথা বলতে পারেন। তারা দেখবেন যে কি কি বিষয়গুলো আপনাদেরকে বলছে সেগুলো শুনবেন, দিয়ে তার ভিত্তিতেই কিন্তু আপনারা একটা গবেষণার বিষয় ঠিক করবেন। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই সমস্যাটা কিন্তু সব থেকে বেশি দেখা দেয়। ফলত আপনারা চেষ্টা করবেন যে একটা গবেষণার বিষয় ঠিক করা, যেটাকে নিয়ে আপনি রিসার্চ করবেন। আচ্ছা, এবার আপনাদের একটু পেপার পাবলিকেশনের বিষয়টা একটু বলে দিই।
পেপার পাবলিকেশন থাকলে আপনার এমফিল পিএইচডির ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে? দেখুন, এটা মূলত আপনার ইন্টারভিউ যখন আপনি দিবেন তখনই কিন্তু এই সুবিধাটা পাবেন, কারণ আপনার পাবলিকেশন থাকলে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন এমফিল বা পিএইচডির জন্য, সেখানে কিন্তু একটা নম্বর আপনি এই পাবলিকেশনের জন্য পাবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনার যদি আগে থেকে 2-1টা পাবলিকেশন হয়ে থাকে, তাহলে ইন্টারভিউ বোর্ডে বা যারা ইন্টারভিউ নেবেন তাদের কাছে আপনার সম্পর্কে একটা ভালো দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে যায়, যে আপনি এর আগে একটু কাজ করেছেন, লেখাজোখা করছেন, আপনি পড়াশোনার মধ্যে রয়েছেন, এই বিষয়টা কিন্তু ওনারা বুঝতে পারবেন। ফলত আপনার একটা গুড ইমপ্রেশন হবে যদি 2-1টা পাবলিকেশন থাকে। আর যদি আপনার 2-1টা পাবলিকেশন না থাকে, তাতেও কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ অনেকে তো একবারে তো কাজ শিখতে পারে না, ধীরে ধীরে কাজ শিখে। অনেকে রয়েছেন যারা গবেষণাতে ঢোকার পর পাবলিকেশন করেন, তো ওটাও কোনো সমস্যা নেই, থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। ইউনিভার্সিটিতে এমফিল পিএইচডির জন্য ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, সব কমপ্লিট, বিষয় নির্বাচন করে নিয়েছেন, কোন বিষয়ের উপর গবেষণা করবেন সেটাও ঠিক করে নিয়েছেন। এবার হচ্ছে আরেকটা বড় প্রশ্ন, যে আপনারা রিসার্চ প্রপোজাল কিভাবে লিখবেন। একটা কথা ভালো করে দেখুন, আপনারা নেট বা গুগল খুললেই রিসার্চ প্রপোজাল লেখার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আপনারা পেয়ে যাবেন। সেখানে লেখা আছে যে রিসার্চ প্রপোজাল কিভাবে লিখতে হয়, পর, কিন্তু অত কিছু ফলো করা সম্ভব নয় এবং যাবেও না। বেসিক্যালি কিছু জিনিস আপনারা ফলো করে সেভাবে একটু রিসার্চ প্রপোজালটা তৈরি করুন, আপনাদের ইন্টারভিউয়ে কোনো সমস্যা হবে না। প্রথমে কি করবেন, আপনি যে বিষয়ে গবেষণা করবেন সেই বিষয়ের উপর একটা টাইটেল দিবেন। 1 নম্বর হচ্ছে টাইটেল দিবেন, অর্থাৎ আপনি কোন বিষয়ের উপর গবেষণা করবেন। একটা সাপোজ আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, বুঝতে পারবেন যে আচ্ছা, একটা টাইটেল দিলাম যে ঔপনিবেশিক সময়ে বাংলাতে বিজ্ঞান চর্চার ইতিহাস, অর্থাৎ ঔপনিবেশিক সময়ে বাংলাতে বিজ্ঞান চর্চা হতো তার ইতিহাসটা আমি তুলে ধরবো, বা এইটা নিয়ে আমি রিসার্চ প্রপোজাল বানাবো। বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে এটা দেখাচ্ছি। হলো, বিষয় হচ্ছে ঔপনিবেশিক সময় বললাম, ঔপনিবেশিক সময় বলতে 1757 থেকে 1947। এটা একটা হয়তো এটা একটা দীর্ঘ সময় হয়ে আছে, তো আমরা এরকম দীর্ঘ সময় না ধরে একটা নির্দিষ্ট সময় নিয়ে এগোবো। এবং এই রিসার্চ প্রপোজাল লেখার ক্ষেত্রে বা গবেষণা করার ক্ষেত্রে সময়কালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সময়কালটা আপনাদেরকে দিতে হবে, বিশেষ করে ইতিহাসের গবেষণার ক্ষেত্রে সময়কালটা কিন্তু মাস্ট। আমরা সময়কালটা বেছে নিলাম 1813 থেকে 1947 সাল, অর্থাৎ আমরা বেছে নিলাম 1813 থেকে 1947 সাল। 1813 থেকে 1947 সালে বাংলাতে কি কি বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কি কি ঘটেছিল বা বিজ্ঞান চর্চার যে ইতিহাস সেটা কিন্তু আমরা তুলে ধরব। আচ্ছা, টাইটেলের পর আসবে এখানে একটা ছোট্ট করে অ্যাবস্ট্রাক্ট। একটা ছোট্ট করে সংক্ষিপ্ত সার একটু লিখে দিতে হবে, যে ঔপনিবেশিক সময় কি ধরনের বিজ্ঞান চর্চা ভারতে হতো, কি বিজ্ঞানী সংগঠন ছিল, হ্যাঁ, সময়কালটা সম্পর্কে একটা ছোট 200 ওয়ার্ডের মধ্যে একটা ছোট্ট করে অ্যাবস্ট্রাক্ট, 150 বা 200 ওয়ার্ডের মধ্যে একটা ছোট্ট করে অ্যাবস্ট্রাক্ট এখানে লিখে দিতে হবে। 3 নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশন। হচ্ছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা। এই অংশটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে। অর্থাৎ এখানে যে বিষয়টা লিখবে যে বিজ্ঞান চর্চা, মানে এখানে যে বিষয়টা লিখবে সেটা হচ্ছে বিজ্ঞান কি, ঔপনিবেশ সময় কিভাবে বিজ্ঞান চর্চাটা হচ্ছে, মানে বিজ্ঞান সম্পর্কে বা ঔপনিবেশ সময় বিজ্ঞান সম্পর্কে একটা ওভারভিউ আপনাদেরকে এই ভূমিকার মধ্যে একটু লিখতে হবে। তো এখানে আসতে পারে যে সময়কালটা, আপনি কেন সময়কালটা নিয়েছেন, এই 1813 থেকে 1947 সাল কেন নিয়েছেন, বা কিভাবে ভারতে বিজ্ঞান চর্চাটা আসছে, বাংলাতে কিভাবে বিজ্ঞান চর্চাটা আসছে, সেই বিষয়ে একটা ওভারভিউ বা একটা সাধারণ ধারণা এই ভূমিকার অংশে একটু লিখে দেবেন
এবং এই প্রসঙ্গে লিখবেন যে 1813 সালটা আপনারা কেন শুরু করলেন এবং 1947 সালে কেন শেষ করলেন। 1813 বলতে 1813 সালে যে চার্টার আইন হয়েছিল, সেই আইনে ভারতের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়েছিল এবং সেই 1 লক্ষ টাকার মধ্যে বিজ্ঞান খাতে বা বিজ্ঞান শিক্ষার জন্য বরাদ্দের কথা বলা হয়েছিল। তো সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ওর জন্য এটা নিয়েছি যে 1813 সালটা এর জন্য গুরুত্বপূর্ণ। আর 1947 সাল মানে হচ্ছে ভারতে ঔপনিবেশিক শাসনের শেষ। তো এই সময়ের মধ্যে বিজ্ঞান কি কি, মানে বাংলাতে যে বিজ্ঞান চর্চা হয়েছিল যে কোন পর্যায়ে গিয়েছিল, তার কি কি রূপ আছে, তো এই বিষয়গুলো আপনাকে একটু সংক্ষিপ্ত সারে এই ইন্ট্রোডাকশনে লিখতে হবে, যাতে একটু পড়লে বিজ্ঞান চর্চা বা বাংলাতে যে বিজ্ঞান সে সম্পর্কে একটু ধারণা পাওয়া যায়। ইন্ট্রোডাকশনের পর আপনারা একটু লিখবেন যে অবজেক্টিভ বা রিসার্চ কোয়েশ্চেন, অর্থাৎ আপনি যে গবেষণাটা করছেন বা গবেষণা বিষয়টা নিলেন ঔপনিবেশিক সময়ে বাংলাতে বিজ্ঞান চর্চার ইতিহাস, তো এই যে বিষয়টা নিলেন, এই বিষয়টা নেওয়ার আপনার উদ্দেশ্যটা কি বা বিষয়টা আপনি কেন নিলেন, এটা কিন্তু আপনাকে লিখতে হবে। পাশাপাশি আরেকটা লিখতে হবে যে রিসার্চ কোয়েশ্চেন, অর্থাৎ এই বিষয় মানে বিজ্ঞান চর্চার বাংলাতে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো আপনার গবেষণাতে তুলে ধরতে চান। হ্যাঁ, তো এখানে এরকম লিখতে পারেন যে ঔপনিবেশিক সময়ে কি ধরনের বিজ্ঞান চর্চা বাংলাতে হতো, কি কি বিজ্ঞানের সংগঠন গড়ে উঠেছিল, সেখানে ভারতীয়দের কি ভূমিকা ছিল, ইংরেজরা বিজ্ঞানের কি কি পৃষ্ঠপোষকতা করেছিল না করেনি, শিক্ষা খাতে বিজ্ঞানের ক্ষেত্রে ব্রিটিশরা কতটা উদ্যোগ নিয়েছিল। তো এই সকল প্রশ্নের আপনি উত্তর খুঁজবেন, যার জন্য আপনি এই গবেষণাটা করছেন এবং এই কাজটা কিন্তু আগে কেউ করেনি। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে এই অবজেক্টিভ এবং রিসার্চ কোয়েশ্চেন অংশে লিখতে হবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপর নেক্সট যে পার্টটা আসবে সেটা হচ্ছে লিটারেচার রিভিউ বা সাহিত্য পর্যালোচনা। এখানে বেসিক্যালি আপনারা দেখবেন যে ঔপনিবেশিক সময়ে বাংলাতে বিজ্ঞান চর্চা বা বিজ্ঞান নিয়ে কি কি বই রয়েছে সেই বিষয়গুলো। তো বিজ্ঞান নিয়ে যে কাজগুলো হয়েছে সেরকম হচ্ছে ভারতের ইতিহাসে বিজ্ঞান প্রযুক্তি, অপরাজিত বসু, 19 শতকে বাংলার বিজ্ঞান সাধনা, বিনয় ভূষণ রায়, বা বিজ্ঞান নিয়ে আরো যে সকল বইগুলো রয়েছে সেগুলো আপনাকে একটু পড়তে হবে, পড়ে দেখতে হবে সেই বিষয়ে কি কি ফাঁক রয়েছে। অর্থাৎ এই ঔপনিবেশিক সময়ে বাংলাতে বিজ্ঞান চর্চা, সেই বিজ্ঞান চর্চার কোন কোন বিষয়গুলো এই বইগুলোতে বলা হয়নি সে বিষয়টা আপনাকে দেখতে হবে এবং সেই বিষয়গুলো আপনাকে আপনার গবেষণাতে ইনক্লুড করতে হবে। তো ওর জন্য হচ্ছে লিটারেচার রিভিউটা দরকার। যে লিটারেচার রিভিউ মানে হচ্ছে যে আপনি বইগুলো পড়েছেন, বিজ্ঞান নিয়ে বইগুলো পড়েছেন এবং পড়ে পড়ে দেখেছেন যে এই প্রশ্নগুলো উত্তর কিন্তু সেই বইয়ের মধ্যে নেই বা বইটাতে দেখানো হয়। এবার আপনি যদি লিটারেচার রিভিউটা না করেন তাহলে একটা সমস্যা হচ্ছে যে হয়তো এই বইগুলোতে যে বিষয় লেখা আছে আপনি হয়তো সেই বিষয়গুলো লিখতে পারেন, ফলত একই রকম বিষয় হয়ে যাবে। সেটা যাতে না হয় তার জন্য কিন্তু এই লিটারেচার রিভিউ গুরুত্বটা। এরপর বাকি 3টে অংশ হচ্ছে রিসার্চ মেথোডোলজি, অর্থাৎ আপনি যে গবেষণাটা করবেন সেই গবেষণাটা কোন পদ্ধতিতে করবেন। আপনি ফিল্ড সার্ভে করবেন বা আপনার গবেষণা করার ক্ষেত্রে কোন কোন উপাদানগুলো ব্যবহার করবেন, গৌণ উপাদান না মুখ্য উপাদান, না আপনি বিভিন্ন লাইব্রেরিতে যাবেন বা বিভিন্ন পত্রিকা দেখে পড়বেন। তো এই বিষয়গুলো এই রিসার্চ মেথোডোলজির ওপর পড়ছে। তো আপনি গবেষণাটা কিভাবে করবেন না করবেন সেই বিষয়টা আপনাকে এখানে একটু লিখতে হবে। এরপর লাস্ট হচ্ছে কনক্লুশন, অর্থাৎ আপনি যে বিষয়টা গবেষণা করছেন সেটাতে কি কনক্লুড বেরোলো বা সম্ভাব্য একটা উত্তর দেওয়ার আপনি এখানে চেষ্টা করবেন। যে পুরোপুরি হয়তো ঠিক হবে না, কিন্তু সম্ভাব্য বা আপনার বিচার বিবেচনাতে যে বিষয়টা মনে হবে যে হ্যাঁ এটা কনক্লুশনের মতো হতে পারে সে বিষয়টা কিন্তু আপনারা এই কনক্লুশন বা উপসংহারে একটু লিখবেন। এবং লাস্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেফারেন্স। এই রেফারেন্সটা কি, যে এই বিজ্ঞান চর্চার উপর আপনি যে যে বইগুলো দেখেছেন সেই বইগুলো আপনি এই রেফারেন্স সেকশনে লিখবেন। হয়তো আপনি প্রাইমারি সোর্স দেখেছেন, তো প্রাইমারি সোর্সের একটা সেকশন করবেন এরকম করে, প্রাইমারি সোর্স, সেখানে 1 2 3 4 করে লিখলেন যে কি কি পেয়েছেন প্রাইমারি সোর্স, আর সেকেন্ডারি সোর্স পেলে আরেকটা জায়গা দিলেন, নিচে দিলেন সেকেন্ডারি সোর্স, দিয়ে 1 2 3 4 করে লিখবেন যে কোন কোন বই সেকেন্ডারি সোর্স হিসেবে দেখেছেন। তো প্রাইমারি সোর্সের মধ্যে সেই সময় সংগঠনের কোনো কাগজপত্র,
বা দলিল হতে পারে বা পেপার টেপার, এগুলো আপনি যেগুলো দেখেছেন সেগুলো কিন্তু প্রাইমারি সোর্সের মধ্যে দিবেন। আর সেকেন্ডারি সোর্স গ্রন্থগুলো যে আপনি পড়েছেন, যেরকম বললাম অপরাজিত বসুর গ্রন্থ, বিনয় ভূষণ রায়ের গ্রন্থ, তো এইরকম বিভিন্ন যে গ্রন্থগুলো আছে সেগুলো আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যে বইগুলো কিন্তু পড়বেন সে বইগুলোই আপনি এই রেফারেন্স সেকশনে দিয়ে দেবেন। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বেসিক্যালি আপনি আপনার গবেষণা করার জন্য কোন কোন বইগুলো দেখেছেন বা কোন কোন বিষয়গুলো দেখেছেন সেগুলো কিন্তু ভাইবা বোর্ডে দেখা হয়। ওর জন্য আপনারা এই রেফারেন্সের বিষয়টা অত্যন্ত কেয়ারফুলি ভাবে একটু দেখবেন। এবার লাস্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, যে আপনি যখন এমফিল বা পিএইচডি যে ভাইভাতে যাবেন সেই ভাইভাতে আপনাকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয় এটা এখন বলবো। যে প্রথমে যেটা হবে, আপনার নাম বা আপনি কোথা থেকে এসেছেন, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, সেই বিষয়গুলো জিজ্ঞেস করবে। তারপর বাকি প্রশ্নগুলো হবে আপনার রিসার্চ টপিকের ওপর। ফার্স্টে যে প্রশ্নটা হতে পারে যে আপনি কেন আপনার গবেষণা করার জন্য এই বিষয়টা নিলেন, অর্থাৎ বিজ্ঞান চর্চার ইতিহাসটা নিলেন, সে বিষয়টা। তো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আপনি এই সময়কালটাকে নিলেন কেন, এটাকে সূচনা হিসেবে বা ধরলেন কেন, এটাকে শেষ হিসেবে আপনি ধরলেন কেন, এগুলো। তো আপনার এই গবেষণা করার উদ্দেশ্য কি, কোন কোন বিষয়গুলো আপনি আপনার এই গবেষণাতে তুলে ধরতে চান, সেই বিষয়গুলো আপনাকে জিজ্ঞেস করা হতে পারে। আর আপনি যদি কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের উপর বা জেলার উপর করেন তাহলে সেই জেলাকে কেন বেছে নিলেন, পার্টিকুলারলি ওই বিষয়টাই কেন বাছলেন, এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে। আর যে প্রশ্নটা সচরাচর হতে দেখা যায় যে আগে এই বিষয়ের উপর কারা কারা কাজ করেছেন, তাদের গ্রন্থের নাম কি, আর আপনার রিসার্চ রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রশ্নগুলো ধরা হয়। আর আপনাদের রিসার্চ বা রিসার্চ প্রপোজাল সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে গিয়ে সেটা বলুন, আমি তার উত্তর দিয়ে দেবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।